আমি এই স্লাইডের হেডলাইন দিয়েছি হাউ টু মেক এ কুইক ডায়াগনোসিস। আমাদের স্যাররা যারা প্রফেসর হয়ে গেছেন তারা একটা দুইটা কথা শুনেই একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলে ফেলে এবং লিখে ফেলে। এইটা স্যাররা কী করে পারে? এইটাই হলো কুইক ডায়াগনোসিসের মূল ক্লু অথবা টেকনিক। এই টেকনিকটাই আমরা ধীরে 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 রপ্ত করার চেষ্টা করব। এটা একদিনের কোনো বিষয় না। তবে আজকে রেসপিরেটরি মেডিসিনের জেনারেল প্র্যাকটিসের যে অংশ, এর বেসিক অংশে আমি অল্প কয়েকটা খুব দ্রুত ডায়াগনোসিস কী করে আমরা করতে পারি সেটা আমি এখানে দেখাবো। এই দ্রুত ডায়াগনোসিসটা একদম কনফার্ম ডায়াগনোসিস না, তবে হ্যাঁ, আমরা যে ইনভেস্টিগেশনের একটা প্ল্যান করব, ওই প্ল্যানটা করার জন্য এরকম একটা কুইক ক্লিনিক্যাল ডায়াগনোসিসে পৌঁছতে হবে। আর চেম্বারে বসে নিশ্চয়ই আমি রোগীর সাথে 10-15 মিনিট বা 20 মিনিট কথা বলতে পারবো না, কারণ একটা রোগী যদি আমি 20 মিনিট আধা ঘন্টা ধরে কথা বলি, চেম্বারের বাইরে যে রোগী 2-4টা বসে থাকবে ওরা অত্যন্ত বিরক্ত হয়ে যায় এবং গালাগালিও শুরু করে, বাজে কমেন্ট করে যে ডাক্তার তেমন কিছু ভালো জানে না, না জানার কারণেই একটা রোগী সে এতক্ষণ ধরে কথা বলে। সো আমাদেরকে সব দিক বিচার বিবেচনা করে এরকম কুইক ডায়াগনোসিসের বিষয়টা শিখতে হবে। আমরা শুরুতেই এই যে ক্যাপ, সিএপি, ক্যাপ মানে হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, মানে হচ্ছে নিউমোনিয়া। আমরা নিউমোনিয়ার কুইক ডায়াগনোসিসটা শিখব, যেভাবে স্যাররা শিখে থাকে, মানে তারা চিন্তা করে থাকে এবং ডায়াগনোসিস করে থাকে, আমাদের ধরনটা হবে কিন্তু সেরকম। তো এখানে নিউমোনিয়াকে যদি আমি ডায়াগনোসিস করতে চাই তাহলে কার্ডিনাল কিছু পয়েন্টস থাকতে হবে। এই পয়েন্টসগুলো হচ্ছে এই 3টা পয়েন্টস। সেটা কি? ফিভার, কাফ, চেস্ট পেন। এই 3টা যদি কোনো পেশেন্ট এর থাকে, তার বয়স যাই হোক না কেন, ফিভার, কাফ, চেস্ট পেন, ডায়াগনোসিস একটাই। এই ফিভার কেমন, এই কাফ কেমন, এই চেস্ট পেন কেমন, কোনো কিছু চিন্তা ছাড়াই ডায়াগনোসিস নিউমোনিয়া। এখন এখানে আমরা একটুখানি বিশেষণ অ্যাডজেক্টিভ যুক্ত করে দিলে এটা আরও ভালো হবে। যে কাজটাই আমাকে বাই টার্ন শিখতে হবে সেটা হচ্ছে, এই ফিভারটা যদি হয় হাই গ্রেড, এই চেস্ট পেনটা যদি হয় প্লুরাইটিক, হাই গ্রেড ফিভার, কাফ, প্লুরাইটিক চেস্ট পেন, ডায়াগনোসিস একটাই, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া নিউমোনিয়া বয়স যাই হোক না কেন। হ্যাঁ, তবে আমি যেহেতু অ্যাডাল্ট মেডিসিনের, সো আমি অ্যাডাল্টদের নিয়ে কথা বলছি, বাচ্চাদের তো বিষয়টা আলাদা, পেডিয়াট্রিশিয়ান এই বিষয়টা দেখবেন। সো আমরা এখানে কুইক ডায়াগনোসিসের একটা ফর্মুলা শিখে ফেললাম। এই ফর্মুলাটা আসলে আমি এভাবে মনে রাখতে চাই, সেটা হচ্ছে 1 + 1 = 2, 1 + 2 = 3। এই যে যোগ অঙ্কের মতো করে এই কুইক ডায়াগনোসিসের টেকনিকটা আমরা মুখস্থ রাখব, তাহলে আশা করি চেম্বারে আমি দ্রুতগতিতে ডায়াগনোসিসে পৌঁছতে পারবো। এটা কিন্তু একদিনের বিষয় না, যদিও এখন দেখে মনে হচ্ছে এটা সহজ, কিন্তু না। আমার সামনেই, আমার টেবিলে পাশে চেয়ারে হয়তো রোগী বসে থেকে বলবে যে আমার 5 দিনের জ্বর প্রায় 104 ডিগ্রি, 103 ডিগ্রি 4 ডিগ্রি হয়ে যায়, এবং আমার শুকনা কাশি হচ্ছে 2 দিন ধরে, এবং সকাল থেকে বুকে ব্যথা, এই পাশে ব্যথা। রোগী হয়তো এগুলো বলছে, কিন্তু আমার মাথায় কুইক ডায়াগনোসিসটা কিন্তু তখন আসবে না, আমি 7-5 ভাবতে থাকব। আসলে এই 3টা কথা যখনই রোগী এরকম এলোমেলো করে বলছে, সাথে সাথে আমাকে ধরে ফেলতে হবে এটা নিউমোনিয়ার পেশেন্ট। আর যদি এটা হয় নিউমোনিয়া, তাহলে আমাকে প্ল্যান অফ ইনভেস্টিগেশনটা তখন আমার কি হবে? খুবই সহজ হয়ে গেল প্ল্যান অফ ইনভেস্টিগেশন, যে হ্যাঁ, নিউমোনিয়া ডায়াগনোসিসের জন্য আমার এখন খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট দরকার, সেটা হলো বুকের একটা এক্সরে। এক্সরে যদি শ্যাডো থাকে, ডায়াগনোসিস একদম কনফার্ম, নিউমোনিয়া ডায়াগনোসিস হয়ে গেল। এখন এটা ট্রিটমেন্ট আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, আর একটা কুইক ডায়াগনোসিস, সেটা হচ্ছে নিউমোনিয়ার ধরা যেতে পারে এটা একটা কমপ্লিকেশন, সেটা হলো লাং অ্যাবসেস, অথবা নিউমোনিয়া ছাড়াও সরাসরি প্রথমেই লাং অ্যাবসেস হতে পারে। সো নিউমোনিয়ার মতো করেই এটারও এই শর্ট টেকনিকটা আমরা শিখছি, সেটা হলো
নিউমোনিয়ার সাথে একটা ফিচার শুধু যদি যুক্ত হয়, সেটা হলো যে স্পুটামটা যদি হয় ফাউল স্মেলিং স্পুটাম হয়, অথবা ফাউল স্মেলিং না হলেও ওটা যদি প্রোডাক্টিভ কাফ হয়, তাহলে এটা লাং অ্যাবসেস 1 নাম্বার ডায়াগনোসিসে আসবে। আর নিউমোনিয়াটা 1 নাম্বারে কখন আসলো? যদি সেটা থাকে ড্রাই কাপ। হ্যাঁ, নিউমোনিয়াতেও প্রোডাক্টিভ কাফ হতে পারে, তবে একটু দেরিতে হয়। আর লাং অ্যাবসেস ডায়াগনোসিসের সাথে নিউমোনিয়ার যে খুব পার্থক্য করে শিখার দরকার আছে, এটা কিন্তু না, কারণ এরা পরস্পরের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো আমি নিউমোনিয়াকে লাং অ্যাবসেস চিন্তা করেও এক্স-রে করতে দিব প্ল্যান অফ ইনভেস্টিগেশন ঠিক করার জন্য, আবার লাং অ্যাবসেসকে চিন্তা করেও আমি চেস্ট এক্স-রে করতে দিব, কারণ ওখানেও একই জিনিস প্রায় আমরা চাচ্ছি। সো এই দুইটা যেহেতু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তাই একটা থেকে আরেকটা হলে নো প্রবলেম, ম্যানেজমেন্ট হয়ে যাবে। তবে কুইক ডায়াগনোসিসের জন্য আমি কোনটাকে আগে 1 নম্বরে বিবেচনা করব, এইটা ঠিক করার জন্য এই ফাউল স্মেলিং স্পুটাম কথাটা আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, এই দুইটা যে আমি ডায়াগনোসিস বললাম, এখানে হেডলাইন দিয়েছি শর্ট হিস্ট্রি। এই শর্ট হিস্ট্রি কথার মধ্যে আসলে লুকিয়ে আছে এর কমপ্লেন রোগী যদি বলে, আমরা বলি চিপ কমপ্লেন উইথ ডিউরেশন, এই ডিউরেশনটা হবে খুবই কম সময়ে, যেমন 1 সপ্তাহ। সাধারণত 1 সপ্তাহ এরকম অ্যাকিউট কন্ডিশন হচ্ছে নিউমোনিয়া আর লাং অ্যাবসেস। এই বিষয়টা যদি একটু লং হিস্ট্রি হয়, লং হিস্ট্রি বলতে কতদিন বোঝায়? সাধারণত মোর দ্যান 2 উইকসকে বোঝায়। 2 সপ্তাহর বেশি যদি হয় সেটাকে লং হিস্ট্রি বলে। আর হ্যাঁ, 3 সপ্তাহ 4 সপ্তাহ এরা সবাই কিন্তু লং হিস্ট্রি। 4 সপ্তাহের অধিক হলে অবশ্যই লং হিস্ট্রি, তবে 2 সপ্তাহের বেশি হলেই সেটাকে এই ফিভারের ক্ষেত্রে, যেখানে ফিভার দিয়ে শুরু হয়েছে অথবা হিমোপটাইসিস দিয়ে শুরু হয়েছে, সেখানে এটাকে আর শর্ট হিস্ট্রি বলে না, তখন এটা লং হয়ে যায়। ইভেন কফের ক্ষেত্রেও আমরা এরকম একটা লং হিস্ট্রি, যার হিস্ট্রি 2 উইকস অর মোর, এরকম যদি আমরা পেশেন্ট পাই, তাহলে ডায়াগনোসিসের দিকে আমরা যাব কি করে? সিমটম একই, ফিভার, কাফ, ওয়েট লস, ডিউরেশন 2 উইকস অর মোর। আমাদের 1 নাম্বার ডায়াগনোসিস চিন্তা করতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে টিউবারকুলোসিস, কুইক ডায়াগনোসিস। শুধুমাত্র রোগী এভাবে বলল যে ডাক্তার সাহেব, আমার 15-16 দিন ধরে গায়ে গায়ে জ্বর হচ্ছে, আর একটু কাশি হচ্ছে, এবং ওজনটাও কমে যাচ্ছে, খাবারের রুচি নাই, এরকম কথা বলল। আমার মাথায় এই কথাগুলো শোনার সাথে সাথেই ডায়াগনোসিস একটা চলে আসতে হবে, সেটা হচ্ছে এটা টিউবারকুলোসিস কিনা। হ্যাঁ, টিউবারকুলোসিস ছাড়াও এটা অন্য ডায়াগনোসিস হতে পারে, তবে বিগিনারদের জন্য কমন ডায়াগনোসিসটা আগে মাথায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ এই সিনারিওর পরে যদি টিউবারকুলোসিস আমি না চিন্তা করে একটা রেয়ার ডায়াগনোসিস চিন্তা করি, তাহলে এটা মারাত্মক ভুল। তাহলে খুব কুইক ডায়াগনোসিস আমরা কি করে করছি, যে লং ফিভার, প্রলং ফিভার বলছি এটাকে, আর কাফ, এটা ড্রাই প্রোডাক্টিভ কিছুই বলছি না, শুধু কাপই আপাতত মনে রাখতে হবে, আর সাথে ওয়েট লস, দিস ইজ টিউবারকুলোসিস। আর রিকারেন্ট হিমোপটাইসিস, শুধু একটা সিমটম আমি লিখেছি, রিকারেন্ট হিমোপটাইসিস। পেশেন্ট যদি হয় ইয়াং পেশেন্ট, কম বয়স্ক, ডায়াগনোসিস একটাই, সেটা হলো ব্রঙ্কিয়াকটেসিস। যদিও ডায়াগনোসিসটা একটু আনকমন চেম্বার প্র্যাকটিসে, তবে এটা আমরা পেয়ে যেতে পারি। রিকারেন্ট হিমোপটাইসিস, এল্ডারলি, তাহলে ভিন্ন ডায়াগনোসিস হয়ে যাবে। রিকারেন্ট হিমোপটাইসিস, এল্ডারলি, আমাদেরকে ভাবতে হবে কার্সিনোমা। রিকারেন্ট হিমোপটাইসিস, ইয়াং পেশেন্ট, ভাবতে হবে ব্রঙ্কিয়াকটেসিস। খুবই কিন্তু ইন্টারেস্টিং এই দুইটা ডায়াগনোসিস। অন্য কোনো সিমটম আমি আর এর সাথে জোড়াতালি দিয়ে যে বলবো তা আমার দরকার নেই। এখন এই রিকারেন্ট হিমোপটাইসিস জিনিসটা কি? অর্থাৎ হিমোপটাইসিস নিজেই তো একটা সিমটম, এই সিমটমের যে অ্যানালাইসিস, সিমটম ইভ্যালুয়েশন বলে, এই সিমটম ইভ্যালুয়েশনটা কিন্তু নিজেদেরকে খুব ভালো করে এটা বুঝতে হবে। নিশ্চয়ই আমরা এই কুইক প্র্যাকটিস বা এইখানে
এটার ইভ্যালুয়েশন বা এটার অ্যানালাইসিস আমরা শিখতে আসি নাই এবং বলা উচিত হবে না। তো হিমোপ্টাইসিসের অনেকগুলো ভ্যারাইটি আছে। এটা মাইল্ড হিমোপ্টাইসিস, মডারেট হিমোপ্টাইসিস, ম্যাসিভ হিমোপ্টাইসিস, লাইফ থ্রেটেনিং হিমোপ্টাইসিস, সিঙ্গেল এপিসোড হিমোপ্টাইসিস, রিকারেন্ট হিমোপ্টাইসিস। প্রায় এই 6টা ডেফিনেশন এই হিমোপ্টাইসিসের মধ্যে কিন্তু আমাকে শিখতে হবে। এগুলো সবগুলো ক্লিনিক্যাল মেথডসের বইতে আছে, আমরা শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমি খুব কুইক কি করে ডায়াগনোসিস করতে পারি, এটা আমি 4টা উদাহরণ এখন দিলাম এই বেসিক আলোচনার মধ্যে। এভাবে প্রায় প্রত্যেকটা ডায়াগনোসিসেরই এরকম কুইক কার্ডিনাল কিছু সিমটম আছে যেগুলো ব্যবহার করে আমাদের স্যাররা দ্রুতই একটা ডায়াগনোসিস বলে ফেলে এবং আমরা আশ্চর্য হয়ে যাই যে স্যাররা এত দ্রুত ডায়াগনোসিস করে। একটা পর্যায়ে ইনশাল্লাহ আমরা সবাই সেই জায়গাতে উপনীত হব ইনশাল্লাহ।